আজকের একটি গল্পকথা, অসাধারণ একটি গল্পকথা, মার্তি সত্তা। চলো গল্পটা শুরু করছি। 40 বছর বয়সে এসে আমি আবারও গর্ভধারণ করেছি। সেখানে আমার বড় মেয়েটা 7 মাসের সন্তান সম্ভবা। ছোট মেয়েটার বিয়ে কয়েকদিন বাদে। এর থেকে লজ্জাজনক পরিস্থিতি আর কি হতে পারে ডক্টর? এই ভ্রূণটি কোনোভাবে রাখা সম্ভব নয় ডক্টর। আপনি অ্যাবর্শন করিয়ে নিন। সম্ভব নয়। এই বয়সে এসে 3.5 মাসের ভ্রূণটি নষ্ট করা চারটেখানি কথা নয় মিসেস পারভিন। এই অবস্থায় লাইফ রিস্ক রয়েছে আপনার। আমি রিস্ক নিতে প্রস্তুত। নিজের কথা ভেবে আমি আমার মেয়েদের অশান্তির কারণ হতে চাই না ডক্টর। এই খবর শুনলে সমাজের লোকজন হাসাহাসি করবে। শেষ বয়সে এসে সবার হাসির খোরাক হতে চাই না আমি। প্লিজ ডক্টর, কিছু একটা করুন আপনি। সামনের চেয়ারে বসা শাহজাহান পারভিনের কথা শুনে ডক্টর অর্থে পূর্ণ দৃষ্টি মহিলাটির পানে লজ্জায় ভীত মুখে কাঁচুমাচু হয়ে বসে আছেন তিনি। অজানা আতঙ্কে দুশ্চিন্তায় বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে। ডক্টর মিনিট সময় চুপ করে উনাকে আশ্বাস দিয়ে বললেন, মাতৃত্ব কখনো লজ্জার হয় না, বরং সৃষ্টিকর্তা দেয়া বিশেষ রহমত। আপনি লজ্জা পাবেন না। বড় মেয়েদের কথা ভেবে ছোট প্রাণটা মেরে ফেলতে চাইছেন? গর্ভে যে ছোট প্রাণটা রয়েছে সেও তো আপনারই সন্তান। তাহলে নিষ্পাপ ফুলটির প্রতি কেন এত অবিচার? শাহজাহান পারভিন ডক্টরের এহেন কথার সাথে সাথে মাথা নিচু করে ফেললেন। মাতৃত্ব আনন্দের, কিন্তু অসময়ে ভিন্ন পরিস্থিতিতে এসে বেকায়দায় পড়ে গিয়েছেন তিনি। বড় বড় মেয়েরা এই বয়সে এসে এখানে নিশ্চয় নতুন করে তারা ভাই বোন চাইবে না। তাছাড়া মেয়েদের শ্বশুরবাড়ির লোকজন শিক্ষিত, উঁচু শ্রেণীর মানুষ, তারা শাশুড়ির অন্তঃসত্ত্বার ব্যাপারটা তারা কিভাবে নেবে? ভাবতেই ফাঁকা ঢোক গিলল শাহজাহান পারভিন। সঠিকভাবে প্রোডাকশন নেওয়ার পরও কী করে যে এমনটা হলো বুঝে উঠতে পারছেন না উনি। নার্ভাস দুশ্চিন্তাগ্রস্ত পেশেন্টকে একবার পর্যবেক্ষণ করে ডক্টর তো পর মুহূর্তে ওনাকে ভরসা দিয়ে বললেন, ক্যারি অন মিসেস, আপনি হতাশ হবেন না। আরও কয়েকদিন সময় নিয়ে ভাবুন। আপনার হাজব্যান্ড ও ফ্যামিলি মেম্বারদের সাথে এই বিষয়ে খোলামেলা আলোচনা করুন। তাদের জানান ওনারা নিশ্চয়ই এই অবস্থায় আপনার পাশে দাঁড়াবেন। আপনি একটু ভেবে আবার না হয় আসবেন। ডক্টর কথায় একটুখানি ভরসা পেল শাহজাহান পারভিন। তবুও চিন্তা কমল না তার। বিষয়টা সবাইকে কী করে জানাবে, এটা নিয়ে বিরাট সংশয়ে পড়লেন তিনি। দোনমনো দ্বিধাগ্রস্ত মন নিয়ে বাসায় ফিরে আসলেন। তখন বাড়িতে পা রাখতেই ছোট মেয়ে খুশি চলে আসলেন মায়ের কাছে। উসকুস নয়নে একবার মাকে পর্যবেক্ষণ করে তড়িৎ কণ্ঠে জিজ্ঞেস করলো, মা ডক্টর কী বলল? চমকে উঠল শাহজাহান পারভিন। খুশি তার সঙ্গে ডক্টরের কাছে যেতে চাইলেন। উনি সঙ্গে নেয়নি। সব পরিস্থিতি একাই সামলাতে চেয়েছেন, কিন্তু হলো কই? মিনিট খানেক সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে উনি গভীর হয়ে মেয়েকে প্রশ্ন ছুঁড়ে দিল, তোদের যদি নতুন করে ভাই বোন আসে এটা নিয়ে কোনো সমস্যা তোদের? খুশির মুখটা থমথম হয়ে গেল। মায়ের অস্বাভাবিক আচরণ দেখে খুশি এই ব্যাপারে আগেই আন্দাজ করেছিল, তবে নিশ্চিত ছিল না। তার মানে যে ভয়টা পেয়েছিল এটাই সঠিক। খুশি কিছু না বলে থমথম মুড়ে নিজের রুমে চলে গেল। শাহনাজ পারভিন মেয়ে যাওয়ার দিকে একবার চেয়ে হতাশার শ্বাস ছাড়লেন। পর মুহূর্তে নিজেও তাদের রুমে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু পারল না। মাথায় চক্কর দিয়ে পড়ে যেতে নিল। এরই মধ্যে সাফায়াত এসে নিজের স্ত্রীকে ধরে ফেললেন। ভাগ্যিস উনি মা এই বাসায় এসেছিলেন। স্ত্রীকে ধরে একটা চেয়ারে বসিয়ে দিয়ে পানি এনে দিলেন। শাহনাজ পারভিন ঢকঢক করে পুরোটা খেয়ে নিল। সাফায়াত এবার ওনার পাশের চেয়ারটাকে বসতে বসতে চিন্তিত হলো। ডক্টর কি বলল শাহনাজ? ঔষধ দিয়েছে? ঠিকঠাকভাবে সব করতে পেরেছো তুমি? হঠাৎ কি হলো তোমার? শাহজাহান পারভিন মাথা নিচু করে আমতা আমতা করছে। স্থির লজ্জারাঙা ভর্দ ভঙ্গিমা দেখে ফের উদ্বিগ্ন কণ্ঠে সাফায়াত বলল, কি হলো নাজ? তুমি ভয় পাচ্ছ কেন? তুমি কিছু নিয়ে চিন্তিত? ডক্টর কি বলল? রিপোর্ট খারাপ এসেছে? বলো আমায়। শাহজাহান পারভিন চোখ তুলে তাকালো, জড়ানো কণ্ঠে শুধালো, আমি আবারও মা হতে চলেছি। 3.5 মাসের একটি প্রাণ বেড়ে উঠছে আমাদের সাথে। হোয়াট? শাহনাজ পারভিন ফাঁকা ঢোক গিললেন। সাফায়াত উত্তেজিত হয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। আর বিস্ময় কাটছে না। বর্তমানে চেয়ারম্যান তিনি,
5 এলাকার লোক তাকে চিনে জানে, সম্মান করে। তাছাড়া মেয়েরা বড় হয়েছে, বিয়ে শাদী হয়ে নাতি নাতনি আসতে চলেছে। এই অবস্থায় স্ত্রীর এহেন কথায় কান গরম হয়ে গেল তার। কিছুক্ষণ নীরব থেকে চাপা স্বরে পুনরায় আবারও বলল, তুমি কি বলছো না? সত্যিই কি তাই? আমি ভুল বলিনি আপনাকে? সাফাত খানিকটা উচ্চস্বরেই বলল, এটা কি করলে তুমি? যখন একটা ছেলের দরকার ছিল আমার, তখন শত চেষ্টা করে কোনো বাচ্চা জন্ম দিতে সক্ষম হওনি তুমি। আমি মেনে নিয়েছি সেসব, কিন্তু এখন এই বয়সে সে সন্তানের কি দরকার ছিল আমাদের? এখানে কি আমার হাত আছে? এখন আল্লাহ দিয়েছে, আমি কি করব? মিনমিন করে বলল শাহনাজ পারভীন। তুমি কি করবা মানে? তোমার লজ্জা লাগছে না এই আধুনিক যুগে এসে প্রাচীন যুগের মতো একটা কাজ করতে, যেখানে কিছুদিন গেলেই নানা নানি হব আমরা, নাতি নাতনি, বড় বড় মেয়ে জামাই, এদের মধ্যে নতুন করে আমাদের বাচ্চা? এমনটা কি আজকাল হয়? মুখ দেখবো কি করে তাদের? লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। ছি ছি, আমাদের আর সন্তানের দরকার নেই নাচ। 2 মেয়ে আছে, এটাই যথেষ্ট। তুমি আগামীকালই এই বাচ্চা অ্যাবরেশন করাবে, বুঝতে পেরেছ? আমার কথা। অ্যাবরেশন শব্দটি কানে আসতে আতঙ্কিত হয়ে উঠলেন শাহনাজ পারভীন। তৎক্ষণাৎ শাহজাহানের পারভীনের একটা হাত পেটের উপর রাখল। এখানে ছোট্ট একটা প্রাণ রয়েছে। 40 বছর বয়সে এসে আমি আবারও গর্ভধারণ করেছি। শাহজাহান পারভীনের একটা হাত পেটের উপরে রাখল। একটা প্রাণ রয়েছে তার সাথে। মা হয়ে লোক সমাজের কথা ভেবে এই প্রাণটা বিনাশ করবে, ভাবতেই কলিজা মোচড় দিয়ে উঠল তার। না, যে ভুল একবার করতে চাইছে দ্বিতীয়বার এই ভুল করতে পারবে না তিনি। মা হয়ে লোক সমাজের কথা ভেবে এই প্রাণটা বিনাশ করবে, ভাবতেই কলিজা মোচড় দিয়ে উঠল তার। না, যে ভুল একবার করতে চাইছে দ্বিতীয়বার এই ভুল করতে পারবে না তিনি। উনি মা, আগত 2 মেয়ের মতোই অনাগত সন্তানটির জন্য এখন মায়া হচ্ছে তার। মাতৃত্ব সবসময় আনন্দের, মায়াময়, যা সবার কথা ভাবতে গিয়ে উনি টের পায়নি। ডক্টরের চেম্বার থেকে বের হয়ে সারা রাস্তায় যখন একা একা হাঁটছিল, তখন এই সুখের অস্বস্তি টের পেয়েছে মা। নিজের করা ভুল সিদ্ধান্তের জন্য অনুতপ্তও হয়েছে। সেই ভুল আবার কোনোভাবেই দ্বিতীয়বার সমর্পণ করা যাবে না। এই সুখ থেকে বঞ্চিত হবে না শাহনাজ পারভীন। হোক তার বয়স, তার অনাগত সন্তান পবিত্র। এই কোমল ফুলটি কি করে নষ্ট করবে মা? পর মুহূর্তে উনি ছলছল চোখে আতঙ্কিত করে স্বামীর পানে তাকিয়ে শুধালো, অমন করে বলবেন না গো, অমন করে বলবেন না। এটা তো আমাদেরই সন্তান, আমাদের হাসি খুশির মতো এও আমাদের রক্তের অস্তিত্ব। এই রক্ত কি করে ডাস্টবিনে ফেলে দিব আমি? আপনি বাবা হয়ে এত বড় সিদ্ধান্ত আমাকে চাপিয়ে দিবেন না, দোহাই আপনার। জানি ঠিক হয়নি, তবু আল্লাহর নিজের হয়ে গেছে। আপনি আমাকে সাপোর্ট করবেন, এতটুকুই আমার সাহস। স্ত্রীর কথা শুনে এবার মেজাজ বিগড়ে গেল সাফাত চেয়ারম্যানের। একে তো ভুল করছে, আবার বুড়ো বয়সে ন্যাকামি। উনি কঠিন চোখে তাকিয়ে সাফ জানিয়ে দিয়েছে এই বাচ্চা রাখা সম্ভব নয়। এই সমাজের মাঝেই চলতে হয় আমাদের। লোক জানাজানি হলে কি বলবে? চেয়ারম্যান সাফ বুড়ো বয়সের নাতি নাতনিদের মধ্যে বাবা হচ্ছে, ওনাদের টিটকারিমূলক মন্তব্য কেমন হবে? ভাবতেই পারছে না উনি। এই বাচ্চার জন্য লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হতে পারবে না উনি ওনার সিদ্ধান্তে অটল। তারই সম্মুখে বসে কাঁদছে শাহনাজ পারভীন, যা দেখে বিরক্ত খুশি সেও বাবার সাথে সহমত। ইতিমধ্যেই আর চাপা নেই বিষয়টি, অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে। পাড়াপড়শিরা টিটকারিমূলক মন্তব্য করছে। চেয়ারম্যান সাহেব বুড়ো বয়সের নাতি নাতনিদের মধ্যে বাবা হচ্ছে, ওনাদের টিটকারিমূলক মন্তব্য কেমন হবে? ভাবতেই পারছে না উনি। এই বাচ্চার জন্য লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হতে পারবে না উনি ওনার সিদ্ধান্তে অটল। তারই সম্মুখে বসে কাঁদছে শাহজাহান পারভীন, যা দেখে বিরক্ত খুশি সেও বাবার সাথে সহমত। ইতিমধ্যে আর চাপা নেই বিষয়টি, অনেকেই অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে। পাড়াপড়শিরা টিটকারিমূলক মন্তব্য করছে, কানাকানি করছে। কোনোভাবেই এই খবর পৌঁছে গেল বড় মেয়ে হাসির শ্বশুর বাড়িতে। সবটা শুনে তাজ্জব হাসি।
শ্বশুরবাড়িতে মানুষ তাকে নিয়ে এবং তার আম্মাকে নিয়ে আড়ালে মজা নিচ্ছে। সবটা শুনে থমথম মুডে রান্না করছিল হাসি। এরই মধ্যে তার চাচি শাশুড়ি এসে কুটিল হেসে বলল, বউ, শুনলাম বিয়ানো নাকি পোয়াতি? তোমার তো 7 মাস চলছে, তোমার মায়ের কয় মাস? দুই মা মেয়েকে একসাথেই পেট বাঁধালে। চাচি শাশুড়ির কথা শুনে শরীরে কাঁটা দিল হাসির। কিছু বলতে পারল না লজ্জায়। তৎক্ষণাৎ হাসির ননদ নূপুর ভাইকে উসকে দিয়ে ব্যঙ্গ করে বলল, তোর শাশুড়ি পোয়াতি ভাই? ভাই তোর শালা চাই নাকি শালি? তোর শাশুড়ির মেয়ে হলে খুশি হবি নাকি? ছেলে ইস ভাই তুই কত লাকি রে, বাচ্চা কোলে নেওয়ার বয়সে শালা শালি কোলে নিয়ে ঘুরতে পারবি, হা হা। পাশের রুমে বসে চা খাচ্ছিল হাসির হাজবেন্ড শামীম। বোনের কথা শুনে চায়ের কথা সশব্দে ফেলে দিল ফ্লোরে। নূপুরের কথায় একসঙ্গে হেসে উঠল হাসির শাশুড়ি, চাচি শাশুড়ি। যা দেখে হাসি এবার শক্ত মুখে বলল, পবিত্র একটা জিনিস নিয়ে আপনারা এভাবে বাজে মন্তব্য করছেন। ওনাদের ছেলে নেই, তাদের একটা ছেলের আশা থাকতেই পারে। শামীম এসে হাসির গালে একটা থাপ্পড় দিয়ে ক্রোধিত কণ্ঠে বলল, তুমি তোমার মায়ের সাফাই করছো হাসি? তাদের কোনো আক্কেল নাই? ছি ছি, আমি ভাবতেই পারছি না। আমাদের একটা রেপুটেশন আছে হাসি, লোকজন এটা কিভাবে নেবে ভাবছো? শ্বশুর শাশুড়ির জন্য এভাবে হেনস্থা হতে পারবো না আমি। শিক্ষিত হয়েও অশিক্ষিতর মতো একটা কাজ। তুমি কিছু একটা ব্যবস্থা করতে বলো তাদের, নয়তো তোমার কপালে দুঃখ আছে বলে দিলাম। শামীম ক্রোধ নিয়ে জায়গা ত্যাগ করলো। পাথর হয়ে দাঁড়িয়ে আছে হাসি। মায়ের উপর রাগ হচ্ছে তার। এরই মধ্যে আগুনে ঘি ঢালার মতো শাহনাজ পারভীন কল দিয়েছে মেয়েকে। মেয়ে যেন তার বাবাকে বোঝায়, কেননা বড় মেয়ের কথা ফেলতে পারে না সাফায়াত। প্রথম কন্যার প্রতি আলাদা একটা টান রয়েছে বাবার। মায়ের কল পেয়ে হাসি একরাশ রাগ নিয়ে কল রিসিভ করলো কোনো বনিতা ছাড়াই। বলে উঠল, কেন কল দিয়েছো আম্মা? এটা কি খুব দরকার ছিল এখন? তুমি আমার সংসারে অশান্তির কারণ হলে আম্মা। তোমার জন্য আজ স্বামী আমার গায়ে হাত তুলছে। মেয়ের কথা শুনে কেঁপে উঠল মায়ের হৃৎপিণ্ড। বিনা বাক্যে কল কেটে দিল উনি। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। পেটের ওপর হাত দিয়ে বিড়বিড় করে কয়েকটি বাক্য আওড়ালো, এ কোন শিক্ষিত সমাজ? যে শিক্ষিত সমাজ পবিত্র জিনিস নিষ্পাপ একটা জীবন বিনাশ করতে মরিয়া হয়ে উঠেছে। নিষ্পাপ একটা প্রাণের আগমনে নাকি রেপুটেশন নষ্ট হয়ে যায় শিক্ষিত সমাজে। গোপনে অপারেশন করিয়ে একটা বাড়ন্ত প্রাণকে ডাস্টবিনে ফেলতে সায় দেয় এই শিক্ষিত সমাজ। আচ্ছা, এতটা শিক্ষিত, এতটা আধুনিক হওয়া কি খুব দরকার ছিল আমাদের? যে আধুনিকতার ছোঁয়া পেয়ে মাতৃত্বের মতো একটা পবিত্র জিনিসকে অপবিত্র করে তোলে মানুষ, এটা নিয়ে হাসাহাসি করে। এই আধুনিকতা কি খুব দরকার ছিল আমাদের? বড় মেয়ের কথা আবছা কানে এসছে বাবার। যে ভয়টা পেয়েছিল সাফায়াত, চিন্তায় ঘাম জমেছে কপালে তার। না জানি এই খবর শুনে ছোট মেয়ের পাকাপোক্ত বিয়েটা ভেঙে যায়। উনি স্ত্রীকে শান্তভাবে বোঝাচ্ছে, আজ আর বাহিরে গেলে না। শাহনাজ পারভীন নির্বাক নির্জীব, সবাই এমনভাবে বিষয়টাকে নিচ্ছে মনে হচ্ছে গর্ভধারণ এটা তার কোনো বড় পাপের ফল। অথচ এই মানুষগুলোর উচিত ছিল তাকে সাপোর্ট করা, কিন্তু উল্টে এই সভ্য সমাজ তাকে নিয়ে নোংরামি আলোচনা করছে। এদের দাপটের কাছে হেরে গেল শাহনাজ পারভীন। স্বামী মেয়েরা রীতিমতো অপারেশনের জন্য হুমকি দিচ্ছে তাকে। শরীরের কন্ডিশন তার অপরিপক্ক, বাঁচা মরার রিস্ক রয়েছে। এটা যেন মৃত্যুর মুখে যেতে বাধ্য হচ্ছে শাহনাজ পারভীন, তাকে বাধ্য করছে তার স্বামী, তার আপনজন, এই শিক্ষিত সমাজ। পরদিন সকালে ডক্টরের কাছে শাহজাহান পারভীনকে নিয়ে এসেছে সাফায়াত চেয়ারম্যান। শাহনাজ পারভীন বারংবার চোখ মুছছে আঁচলে। হাসপাতালের নিকট যতটা এগোচ্ছে ততটা নার্ভাস, বুক চিনচিন করে ব্যথা হচ্ছে তার। একসময় একটা বাচ্চার জন্য কতটা কেঁদেছে রবের দরবারে, সেই কান্নার সাক্ষী নির্ঘুম রাতেরা। যখন রব তাকে পুনরায় সুপ্ত অনুভূতির সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দিল, সেই অনুভূতিটুকু থেকে সে বঞ্চিত হতে হচ্ছে তাকে। অনাগতের অস্তিত্বের আগমন জেনেও তাকে হত্যা করা হবে। শাহনাজ পারভীন হঠাৎ করে কেঁদে উঠল রবের কাছে। আক্ষেপ নিয়ে বলল, ইয়া রব, তুমি যদি দিবেই তাহলে কেন ওকে আগে দিলে না? অসময়ে এই সুখকর মুহূর্তটা কেন চির অশান্তি আর দুঃখের কারণ হয়ে পাঠালে আমার নিকটে? আমি কি করব? ইয়া রব, সাহায্য করো রব, আমাকে সাহায্য করো। এরই মধ্যে যেন গায়েবী আজও দূর থেকে আধো আধো মায়াভরা কণ্ঠে কেউ তাকে ডেকে বলছে, মা, ও মা, তুমি আমায় মেরো না মা, আমাকে তোমার কাছে আসতে দাও মা, তোমার মায়াভরা মুখটা আমাকে দেখতে দাও মা, আমাকে ছুঁতে দাও।
আমাকে সব কিছু থেকে বঞ্চিত করো না মা, করো না। ও মা, তুমি কাঁদছো? আমার খুব কষ্ট হচ্ছে মা, আমার আগমনে তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না মা? ওরা ওরা তোমায় অনেক কষ্ট দিয়েছে, আমাকে মারার জন্য তাড়া দিচ্ছে মা। ও মা, ওরা তো নিষ্ঠুর, কিন্তু তুমি তো মমতাময়ী মা, আমি তো তোমারই সন্তান মা, আমার মেরো না মা, আমাকে তুমি বাঁচাও মা, আমাকে তুমি বাঁচাও মা, আমাকে বাঁচাও। মাথা চেপে দাঁড়িয়ে পড়ল শাহনাজ পারভীন, তাকে ধরল সাফাত। ভয়ে ভয়ে স্বামীর মুখ লুকিয়ে উনি অস্পষ্ট স্বরে বলল, আমি যাব না, যাব না। ও ও আমায় ডাকছে, মা বলে ডাকছে, আমি যাব না। সাফাত দীর্ঘশ্বাস ছেড়ে স্থির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পাগলামি করো না নাজ। এক প্রকার জোর করেই শাহনাজ পারভীনকে ডক্টরের চেম্বারে নিয়ে এসেছে সাফাত। ডক্টর অয়থ পুনরায় মনোযোগ দিয়ে রিপোর্ট দেখে সাফাত চেয়ারম্যানকে বলল, অর্ধবয়স্কে এসে গর্ভধারণের থেকে গর্ভপাত করা ভীষণ ঝুঁকিপূর্ণ মিস্টার সাফাত। এতে আপনার স্ত্রীর লাইফ সংশয় রয়েছে। আপনারা কি ভেবেচিন্তে এমন সিদ্ধান্ত নিয়েছেন? জি ম্যাডাম, কিচ্ছু করার নেই, আমাদের অপারেশনটা করানোটা খুব জরুরি, আপনি ব্যবস্থা করুন, বাকিটা আল্লাহ ভরসা। শাহনাজ পারভীন শক্ত মুখে বসে আছেন, স্বামীর দিকে একবার চেয়ে মুখ ঘুরিয়ে নিলে। তার জীবনের চেয়েও এদের রেপুটেশন, সমাজ কি বলল, তাদের চিন্তা এসব বেশি জরুরি। হাহা। উনি শেষবার পেটে হাত বুলিয়ে দিয়ে বিড়বিড় করে বলল, তুই মাকে ক্ষমা করে দিস, তোকে আমি বাঁচাতে পারলাম না রে সোনা। এই পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। কিছুক্ষণের মধ্যে ডক্টর কিছু ফর্মালিটি পূরণ করে ওনাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেলেন। এর আগে অবশ্য সাফায়াত অনেকবার কথা বলতে চেয়েছেন স্ত্রীর সাথে, কিন্তু শাহনাজ পারভীন ছিলেন নিশ্চুপ। হসপিটালে এসে তার একটা কথাও বলেনি তিনি। সবার প্রতি একরাশ অভিমান অভিযোগ নিয়ে ওই যে ভিতরে গেলেন, চোখ বন্ধ করলেন, এরপর আর চোখ খুলেনি উনি। হসপিটালে থাকা অবস্থায় 2 দিন পর মারা গেলেন শাহনাজ পারভীন। ডক্টর মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করেছেন অতিরিক্ত রক্তক্ষরণ আর দুশ্চিন্তার ফলে হার্ট অ্যাটাক করেছিলেন। মায়ের মৃত্যুতে গলা ফাটিয়ে কাঁদছে মেয়েরা, স্বামী আত্মীয়দের চোখ থেকেও পড়ছে 2 ফোঁটা জল। কি অদ্ভুত, এরা কেন কাঁদছে? একটা মানুষকে খুন করে খুনিগুলো কেন কাঁদছে? এমন আশ্চর্য নিয়ম পৃথিবীতে। ছি! মৃত্যু হয়েও যেন শান্তি নেই সদ্য মারা যাওয়া মহিলার। এরপরও থেমে নেই এই সমাজের একদল লোক। বুড়ো বয়সে বাচ্চা নষ্ট করতে গিয়ে মরেছে চেয়ারম্যানের বউ। মৃত্যু মানুষটাকে নিয়ে এসব কানাকানি করতেও ভুলছে না পড়শিরা। পাত্র চায়, মায়ের বিয়ের জন্য পাত্র চায়। মায়ের শেষ বয়সে সঙ্গী হিসাবে একজন বয়স্ক আদর্শ পুরুষ চায়। আগ্রহীরা বিস্তারিত জানতে ইনবক্স করুন। সোশ্যাল মিডিয়ায় একটা মেয়ের একখানা পোস্ট দেখে সেখানে চোখ আটকে যায়। সাফাত চেয়ারম্যানের মেয়ে হয়ে মায়ের জন্য পাত্র খুঁজছে। বিষয়টা বড়ই অদ্ভুত, আজকাল এমনটা সচরাচর দেখা যায় না। ইন্টারেস্টিং ব্যাপার। সাফাত চেয়ারম্যানের বউ মারা গিয়েছে প্রায় 1 বছর হতে চলল। সব কিছু আগের নিয়মে চলছে, থেমে থাকছে না কিছু। মা মরার কিছুদিন পর ছোট মেয়েরও বিয়ে হয়ে যায়। 2 মেয়ে শ্বশুরবাড়িতে থাকছে। সবাইকে হারিয়ে একা হয়ে যায় সাফাত। নিজের দেখাশোনার জন্য কেউ রইল না। নিজের শখের সংসারটা অযত্নে অবহেলায় গড়াগড়ি খাচ্ছে। বাধ্য হয়ে মনে মনে দ্বিতীয় বিয়ে করার চিন্তা নিয়েছে সাফাত। তাই বিস্তারিত জানতে জান্তাতুল রুহি নামক মেয়েটার সাথে কথা বলে এবং নিজের অবস্থান ও বিস্তারিত সম্পর্কে জানালো। রুহি সবটা শুনে বলল, আপনাকে আমি সরাসরি দেখতে চাই এবং বিস্তারিত সামনাসামনি আলোচনা করতে চাই। সাফাত সম্মতি জানালো। পরদিন রুহির দেওয়া লোকেশনে অনুযায়ী একটা কফি শপে মুখোমুখি বসছে দুজন। মানুষ হিসাবে ওনাকে রুহির দারুণ পছন্দ হয়েছে। বেশভূষা, কথাবার্তায় শিক্ষিত আভিজাত্যের ছাপ। মনে মনে বাবার মতো এমন একজন মানুষই খুঁজেছিল রুহি। দুজন টুকটাক কথা বলে রুহি বলল, দেখুন আঙ্কেল, আপনার সম্পর্কে জেনে আপনাকে আমার ভালো লেগেছে। আমাদের সম্পর্কে আপনাকে একটু বলি। অবশ্যই বলো মা। পাত্রী আমার কে হয় জানেন আঙ্কেল? উনি আমার মা। আমি তার একমাত্র মেয়ে হয়ে এই বয়সে মায়ের জন্য পাত্র খুঁজছি। এটা নিয়ে অনেকেই আমায় দেখে টিটকারিমূলক মন্তব্য করে। অবশ্য এতে আমার যায় আসে না। আমার বাবা নেই, সেই ছোট্টবেলায় আমাদের একা করে মারা গেছে। বাবা তখন আমার বয়স ছিল 4 বছর। তখন আমার মায়ের অল্প বয়স ছিল। মা চাইলে দ্বিতীয়বার বিয়ে করতে পারত, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে সে পথে যায়নি। আমাদের দেখাশোনার জন্য মাথার ওপর কেউ ছিল না। আমার মা বহু কষ্টে আমাকে বড় করছে। মায়ের
সেই জার্নিটা ছিল বড্ড বেদনাদায়ক। এরপর মা মেয়ে মিলেই ছিল আমাদের সংসার। এখন আমিও অনেকটা বড় হয়েছি, ভার্সিটিতেও পড়ছি, ওখানেই হোস্টেলে থাকি। আমার মা থাকে গ্রামে। উনি মধ্যবয়স্ক, শিক্ষিত একজন নারী। ওনার ইচ্ছে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার। তাই মায়ের স্বপ্ন পূরণে মাকে একা রেখেই শহরে এসেছি। আমি মাসের পর মাস এখানেই থাকছি। শেষ অবলম্বন হিসাবে একমাত্র আমি ছিলাম তার সঙ্গী। আমি চলে আসার পর মানুষটা একদম একা হয়ে গেল। ঘরে বাইরে সব জায়গায় একা মা। উনি মানসিকভাবে অনেকটা দুর্বল হয়ে গেছে। তাই এই একাকিত্বের থেকে পরিত্রাণ পেতে মায়ের একজন সঙ্গী প্রয়োজন। আর একজন মেয়ের স্বামীর চেয়ে বড় সঙ্গী আর হয় না। সারা জীবন তো মা কষ্টই করলো, এবার তার এইটুকু যত্নের প্রয়োজন, একজন সঙ্গীর সাপোর্ট প্রয়োজন। তাছাড়া আমিও একটা মেয়ে, জীবনচক্র হিসাবে আমারও বিয়ে হবে, সংসার হবে। আমার মায়ের যে আত্মসম্মান, ব্যক্তিত্ব, উনি কখনো মেয়ের জামাইয়ের ঘরে থাকবে না। আমি কি পারবো আমার মায়ের দায়িত্ব এবং তার সব স্বপ্ন পূরণ করতে? সেই তো মা জীবনের অনেক অংশ একা কাটিয়ে দিল, আগামীতেও দিতে হচ্ছে। এভাবে তো আর জীবন চলে না। এই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এতে মায়ের অমতের কমতি নেই, তবুও মানিয়ে নিব আমি। এবার আপনি যদি আমার মায়ের দায়িত্ব নিতে চান, আপনাকে কথা দিতে হবে আঙ্কেল, আমার মাকে আপনি ভালো রাখবেন। আর হ্যাঁ, আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি সারাদিন আপনার সংসারে গিয়ে পড়ে থাকবো না। অবশ্য মাঝে মধ্যে ছুটির দিনে মাকে দেখতে যাব, এইটুকু সুযোগ আমাকে দিতে হবে। কেননা মা ছাড়া দুনিয়াতে আমার আর কেউ নেই। লম্বা এক কথা শেষ করে দম নিল রুহি। সাফার চেয়ারম্যান সবটা শুনে বললেন, আমি আগ্রহী, আমি তোমার মাকে যথেষ্ট ভালো রাখার চেষ্টা করব। তাছাড়া তোমাকে নিয়েও আমার কোনো প্রবলেম নেই মা রুহি। আমারও দুটো মেয়ে আছে, তুমিও তাদের মতো আমার আরেকটা মেয়ে হয়েই থাকবে। লোকটার কথা রুহির বড্ড পছন্দ হলো। আর টুকটাক কথা বলে রুহি জানালো, মায়ের সাথে আলোচনা করে আপনাকে আমি খুব শীঘ্রই মতামত জানাবো। আজ আসছি। সাফার চেয়ারম্যান ও নিজের বাসায় পৌঁছে মেয়েদের এ ব্যাপারে জানালো। বাবা তৃতীয়বার বিয়ে করবে শুনে মেয়েরা একটু কষ্ট পেলেও বাবার কথা ভেবে ওনারা সম্মতি দিল এবং দু বোন জানালো মহিলাকে একবার তারা দেখবে, কেননা যাকে তাকে তো আর মায়ের সংসারের দায়িত্ব দেওয়া যায় না। উদাস মনে দুপুরে রান্না করছিল রুহির মা নেহা সিদ্দিকী। এরই মধ্যে রুহি এসে মাকে পিছন থেকে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে শুধালো, কি করছে আমার মেয়েটা? মা আলতো হেসে বলল, এই তো আমার আম্মা জানের জন্য একটু হালুয়া বানাচ্ছি। আমি কিন্তু আমার মেয়ের জন্য পাত্র দেখেছি, আশা করছি। রুহিকে থামিয়ে দিলে নেহা সিদ্দিকী গভীর কণ্ঠে বলল, তুই কিন্তু এবার বেশিই বাড়াবাড়ি করছিস রুহি। কতবার বললাম আমি এভাবেই ঠিক আছে। আমি তোর বাবাকে এখনও ভীষণ ভালোবাসি রুহি, উনি ছাড়া আমি অন্য কাউকে স্বামী হিসেবে মানতে পারবো না। এভাবে আর কতদিন একা থাকবে আম্মু? আমি জানি তুমি আব্বুকে ভীষণ ভালোবাসো, কিন্তু মানুষটা আর বেঁচে নেই। যে যাওয়ার সে তো চলেই যাবে, তাকে ছাড়াই আমাদের চলতে হয়, জীবন চালিয়ে নিতে হয়। এভাবে আর কতদিন নিজেকে কষ্ট দেবে আম্মু? তোমার একজন সঙ্গীর খুব দরকার, প্লিজ আর অমত করো না আম্মু। কিন্তু তুই ভাবছিস আমি এই বুড়ো বয়সে বিয়ে করলে লোকজন বলবে? তোর কি হবে? কে দেখবে তোকে? এখনও তুমি সংসার করার মতো যথেষ্ট ইয়াং আম্মু। লোকজন কি বললো এতে কিছু যায় আসে না আমার। স্বামীর অবর্তমানে ইসলামে দ্বিতীয় বিয়ে করা জায়েজ। লোক কি বললো কি ভাবলো ওনাদের কথা ভেবে নিজেকে কষ্ট দেওয়ার কোনোই মানে হয় না আম্মু। আর আমার কথা ভাবছো? আমি আর এখন ছোট নেই আম্মু, তোমার মেয়ে যথেষ্ট বড় হয়েছে। তাই তুমি এখন আমার মেয়ে আর আমি তোমার মা। মা হয়ে আমি তোমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আমি সারাক্ষণ দূরে থাকি, অথচ মন পড়ে থাকে তোমার কাছে। তুমি সম্পূর্ণ একা থাকো, কখনো কখনো বিপদ হয়, সারাক্ষণ ভয়ে থাকি আমি। হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও তোমাকে দেখার মতো কেউ নেই। তোমার একটা স্থায়ী নিরাপত্তা দিতে পারলে আমিও দূর থেকে নিশ্চিন্তে থাকতে পারবো আম্মু। ত্যাগ তো কম করোনি আমার জন্য, প্লিজ আম্মু আর অমত করো না। এরপর ও নেহা সিদ্দিকী অমত করলেও মেয়ের যুক্তির সাথে পেরে উঠল না। অগত্যা বাধ্য হয়ে হ্যাঁ সূচক সম্মতি দিল। উনি একটু ভালো থাকার জন্য, একটু বাঁচার জন্য। আমরা কখনো কখনো মনের বিরুদ্ধে গিয়েও জীবনকে তার মতো চালিয়ে নিতে হয়। মায়ের সম্মতি পেয়ে রুহি আর দেরি করল না, অগোচরে বারেক কয়েক সাফায়াত চেয়ারম্যানের গ্রামে গিয়ে ওনার বিষয়ে খবরাখবর নিয়ে দেখেছে। কোথাও কোনো আপত্তিকর বিষয় নজরে পড়েনি তার। এরই মধ্যে একবার মায়ের সাথে লোকটার আলাপ করিয়ে দিয়েছে। হাসি খুশি দুবোনো লোকজন অবর্তমানে নেহা সিদ্দিকী একবার দেখে গিয়েছে।
মাঝবয়স্ক সুন্দর মার্জিত মহিলাকে তাদেরও মনে ধরেছে। রুহি আর কিছুদিন পর খুঁটিয়ে খুঁটিয়ে লোকটার ডিটেলসে জেনে তবে হ্যাঁ বোধক সম্মতি জানালো। অবশেষে ঘরোয়াভাবেই তাদের বিয়েটা হয়ে গেল। এরপর আশপাশের লোকজন যখন জানলো রুহি তার মাকে বিয়ে করিয়েছে, এটা নিয়ে তারা কম তিরস্কার করেনি। রুহি ছিল তার মায়ের পাশে শক্ত ঢাল স্বরূপ, যুক্তিশীল স্পষ্টবাদী মেয়ে রুহি। তার সামনে কেউ কোনো কথা শুনিয়ে মায়ের সম্মতি পেয়ে রুহি আর দেরি করলো না। অগোচরে বার কয়েক সাফাত চেয়ারম্যানের গ্রামে গিয়ে উনার বিষয়ে খবরাখবর নিয়ে দেখেছে কোথাও কোনো আপত্তিকর বিষয় নজরে পড়েনি তার। এরই মধ্যে একবার মায়ের সাথে লোকটার আলাপ করিয়ে দিয়েছে। হাসি খুশি দুমনো লোকজনের অবর্তমানে নিয়া সিদ্দিকে একবার দেখে নিয়েছে। মাঝবয়স্ক সুন্দর মার্জিত মহিলাকে তাদেরও মনে ধরেছে। রুহি আরও কিছুদিন পর খুঁটিয়ে লোকটার ডিটেলসে জেনে তবে হ্যাঁ বোধক সম্মতি জানালো। অবশেষে ঘরোয়াভাবেই তাদের বিয়েটা হয়ে গেল। এরপর আশপাশের লোকজন যখন জানালো রুহি তার মাকে বিয়ে করিয়েছে, এটাই নিয়ে তারা কম তিরস্কার করেনি। রুহি ছিল তার মায়ের পাশে শক্ত ঢাল স্বরূপ, যুক্তিশীল স্পষ্টবাদী মেয়ে রুহি। তার সামনে কেউ কথা শুনিয়ে পার পায়নি। মেয়েটা একটা সবটা সামলে নিয়েছে। বিয়ে হওয়ার কিছুক্ষণ পরই সাফাত চেয়ারম্যান নতুন বউকে নিয়ে নিজের বাড়িতে চলে এসেছে। মায়ের সাথে রুহিকেও নিয়ে এসেছেন উনি। হাসি খুশি দু বোনও বাবার বাড়িতে এসেছে। গতকাল বিয়েতে ওরা উপস্থিত ছিল না। বাসায় বসে দুজনেরই বাবা ও নতুন মায়ের আসার অপেক্ষা করছিলেন। ওনাদের দেখে এগিয়ে আসলো দু বোন। বাবার পাশে মা ছাড়া অন্য মহিলাকে দেখে চোখ টলমল করছে তাদের। সাফাত মেয়েদেরকে মনের অবস্থা বিচক্ষণ করে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। নেহা সিদ্দিকী ঘরে প্রবেশ করতেই সাফাত এসে সদ্য বিবাহিত স্ত্রীর হাতটা ধরল। পর মুহূর্তে দুই মেয়েকে ওনার হাতে হাত তুলে দিয়ে কোমল কণ্ঠে বলল, আমার মাহারা মেয়েদের জন্য তোমাকে ওদের দ্বিতীয় মা করে এনেছি নেহা। আমার মাহারা মেয়ে দুটোকে কখনো বুঝতে দিও না ওদের মা নেই। আজ থেকে ওরাও তোমার মেয়ে, ওদের কখনো কষ্ট দিও না প্লিজ। মেয়ে দুটো আমার বড্ড আদুরে। সাফাত চেয়ারম্যান একটু দম নিল। পরক্ষণে মেয়েদের দিকে তাকিয়ে পুনরায় আবারও বলল, আর মেয়েরা উনি আমাদের সৎমা বলে কখনো অবহেলা করো না তাকে। আমি আশা করছি তোমরা ওনার প্রাপ্য সম্মানটুকু দেবে। পাশে থাকা রুহির দিকে তাকিয়ে, আর এই হলো রুহি, তোমার নতুন মায়ের মেয়ে। এই রুহিও আজ থেকে তোমাদের আরেকটা বোন। তাই তোমরা সবাই মিলেমিশে থাকবে। নিজের কথা শেষ করে একটু দূরে সরে দাঁড়ালেন উনি। হাসি খুশি নিশ্চুপ নির্বাক। এরই মধ্যে নেহা সিদ্দিকী মৃদু হেসে খুশির গাল ছুঁয়ে বলল, যদিও আমি তোমাদের গর্ভধারিণী নয়, তবু আমি তোমাদের মা হওয়ার চেষ্টা করব। রুহি যেমন আমার মেয়ে, তোমরাও তেমনই আমার মেয়ের মতোই থাকবে। সৎ মা বলে আমাকে দূরে সরিয়ে দিও না কখনো। তোমাদের যখন ইচ্ছা হবে জামাই নাতি নাতনি নিয়ে চলে আসবে বাবার বাড়ি। আমি তোমাদের কখনো অমর্যাদা করব না। তোমাদের যখন যেটা খেতে ইচ্ছে করবে মায়ের মতো আমাকেও মন খুলে বলবে। আমি আমার সাধ্যমতো তোমাদের প্রাপ্য সম্মানটুকু দেব। মেয়েরা এবারও নিশ্চুপ। নেহা সিদ্দিকী ওদের বিচক্ষণ চোখ পরক করে হাসির কোলে থাকা হাসিবকেও আদর করতে লাগলেন। বাচ্চাটা নতুন মানুষের আদর পেয়ে খিলখিল করে হেসে উঠল। হাসিব হচ্ছে হাসির ছেলে। সেবার মা মরার 2 মাস পরই ছেলে হয় তার। আর কয়েক মাস গেলে 1 বছর পূর্ণ হবে বাচ্চাটার। কেটে গিয়েছে কয়েকটি মাস। রুহি সেবার কয়েকদিন মায়ের সাথে থেকেই ঢাকা চলে গিয়েছে। হাসি খুশিও চলে গিয়েছে নিজেদের সংসারে। খুব অল্প সময়ের মধ্যে ছন্নছাড়া সংসারটা আবার প্রাণ ফিরে এসেছে নেহা সিদ্দিকীর স্পর্শে। মানুষ হিসাবে নেহা সিদ্দিকী চমৎকার। সবার সাথে তাল মিলিয়ে থাকছে। যদিও মেয়েরা তাকে বাঁকা চোখে দেখে, মা বলে ডাকেনি কখনো, ব্যাপারটা ধারণা করেও বরাবরের মতো সূক্ষ্মভাবে সেসব এড়িয়ে যায় উনি। মেয়েরা মাঝে মাঝে বেড়াতে আসলে তাদের আদর যত্নের কমতি রাখে না নেহা সিদ্দিকী। স্থির আচরণে মুগ্ধ সাফাত চেয়ারম্যান। দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে ইতিমধ্যে। সময়গুলো ভালোই চলছিল। এভাবে আরও কয়েক মাস যেতেই নেহা সিদ্দিকীর মাঝে নতুন অস্তিত্বের আবিষ্কার ঘটে। ব্যাপারটা ক্লিয়ার হতে আজ যখন টেস্ট করে জানতে পারে পুনরায় সে মা হতে চলেছে, আনন্দে চোখ জল ভিজে গেল তার। রুহি জন্ম নেওয়ার পর আরও একটা সন্তানের জন্য অপেক্ষায় ছিলেন তিনি, কিন্তু হলো না। এরই মধ্যে রুহির বাবা মারা গেল। স্বপ্ন সুখ সবকিছু ওলটপালট হয়ে গেল। পুরনো চাপা পড়া সেই স্বপ্নের হাতছানি দিল নতুন সংসারে। নেহা সিদ্দিকী বেজায় খুশি। সাফাত চেয়ারম্যান বাইরে। এখন ব্যাপারটা কেউ শোনেনি। নেহা সিদ্দিকী সবার আগে কল দিল নিজের মেয়েকে। রুহি মা এই ক্লাস করে বেরিয়েছে। এরই মধ্যে বাবার ফোন পে রিসিভ করে
সহসা বলল, হ্যাঁ আম্মু বলো, কেমন আছো তুমি? খুবই ভালো আছো? খুবই ভালো আছি আমি। তুই কেমন আছিস সোনা? মায়ের কথার মধ্যে আজ আলাদা একটা খুশির আভা ফুটে উঠেছে যেন। বুঝতে পেরে রুহি বলল, আমিও ভালো আছি আম্মু। তোমাকে আজ ভীষণ খুশি মনে হচ্ছে, কারণ কি আম্মু? নিহাসের দিকে লাজুক হেসে বলল, তোর নতুন ভাই বোন আসতে চলেছে রুহি। আমি আজ ভীষণ খুশি। তুই খুশি হয়েছিস তো? আম্মা আনন্দে বাগরুদ্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল রুহি। একটা ভাই বোনের জন্য কত আফসোস ছিল তার মনে। ফাইনালি কেউ আসছে। তার কয়েক মিনিট সময় লাগলো ঘোর থেকে বের হতে। বাস্তবে ফিরে খুশিতে লাফিয়ে উঠল রুহি। মাকে জানালো, তুমি সত্যি বলছো আম্মু? আমার নতুন ভাই বোন আসছে? উফ, আমার যে কী আনন্দ লাগতেছে আম্মু। মন চাচ্ছে তোমাকে জড়িয়ে ধরে চুমু খাই। আমি আজই তোমার কাছে আসছি আম্মু, আজই আসছি আমি। মেয়ের পাগলামি দেখে হাসলো নিহা সিদ্দিকী। পরক্ষণে রুহি মাকে বিজ্ঞদের মতো এটা সেটা বলে উপদেশ দিল। মায়ের সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোন রাখলো রুহি। বাসায় এসে তৎক্ষণাৎ গোছগাছ শুরু করলো। মুখ থেকে তার হাসি সরছেই না। রুহিকে এত হাসি খুশি দেখে বান্ধবী সেতু জিজ্ঞেস করলো, কী ব্যাপার রুহি, তুই এত খুশি কী নিয়ে? তখন থেকে দেখছি মিটমিট করে হেসে চলেছিস, ঘটনা কি দোস্ত? নতুন প্রেমে টেমে পড়লি না তো? খুশির কারণটা সবসময় প্রেমজনিত হয়ে থাকে না কি? তাহলে তোর কি হয়েছে আমাকে বল। আমি আজ ভীষণ খুশি রে সেতু, আমার নতুন ভাই বোন আসছে রে। উফ, কবে যে ছুঁয়ে দেবো ছোট ছোট হাত পাগুলো, আমার যে তর্স হইছে না। একগাল হেসে বলল রুহি। যা শুনে মুখ বিকৃত করে সেতু বলল, তোর কি কোনো লাজ লজ্জা নেই রুহি? নিজের বিয়ের বয়সে মাকে বিয়ে দিলি কিছুদিন আগে, এখন আবার তোর মায়ের বাচ্চা হচ্ছে শুনে খুশিতে লাফাচ্ছিস? আমার তো শুনেই লজ্জা লাগছে। মানুষ এসব শুনলে কি বলবে? রুহির মুখভঙ্গিমা বদলে গেল। শক্ত কণ্ঠে সেতুকে থামিয়ে দিয়ে বলল, এর মধ্যে কোনটা লজ্জার দেখলি তুই? বিয়ে বাচ্চা এগুলো পবিত্র জিনিস, এগুলোর জন্য তোর লজ্জা লাগলেও আমার লাগছে না। সে তো আমার মায়ের কম বয়স, এই বয়সে তার বিয়ের সন্তানের চাহিদা থাকতেই পারে, এটা নর্মাল। সে তো কোনো পাপ কাজ করেনি। আর আর হলো লোক কি বলল, আই ডোন্ট কেয়ার। এই সমাজ তো পারে পবিত্র জিনিসগুলোকে নিয়ে হাসি মস্করা করতে আর অবৈধ অনৈতিক কাজগুলোকে ফ্যাশন হিসাবে ব্যবহার করতে। যে সমাজ আমাদের ভালো থাকা নিয়ে ভাবে না, আমি সেই সমাজকে বরখাস্ত করেই চলে যাব। আজ আমার মাকে নিয়ে যে কথা বলার সাহস দেখিয়েছিস, তুই নেক্সট টাইম এমন সাহস দেখাতে আসবি না, খবরদার। সেতুকে কিছু বলার সুযোগ না দিয়েই নিজের কাজে মন দিয়ে দিল রুহি। যা দেখে সেতু মুখ বাঁকিয়ে চলে গেল। অনেকটা টায়ার্ড হয়ে দুপুরে বাসায় ফিরল। সাফাত চেয়ারম্যান যা দেখে স্বামীকে তৎক্ষণাৎ কিছু বলল না। নেহা সিদ্দিকী স্বামীকে খাবার খাইয়ে ঠান্ডা মাথায় বিষয়টি জানালো। সবটা শুনে সাফাত চেয়ারম্যান উত্তেজিত হয়ে বলল, যে ভুলের জন্য আমি আমার প্রথম স্ত্রীকে হারিয়েছি, সে একই ভুল তুমিও করলে নেহা? এমনটা তো কথা ছিল না। নেহা সিদ্দিকী স্বামীকে বোঝালো, জানালো তার একটা সন্তানের চাহিদার কথা। কিন্তু এই সভ্য লোকটা আবারও নিজের রেপুটেশনের কথা ভেবে বাচ্চা নষ্ট করার হুমকি দিল। কিন্তু নেহা সিদ্দিকী একজন স্ট্রং মা, উনিও সাফ জানিয়ে দিল, দরকার পড়লে এই সংসার ত্যাগ করবো আমি, তবুও আমি আমার রক্তের অস্তিত্বকে খুন করব না। দুজনের ভিতর কথার অমিল হলো, তর্কও হলো। ইতিমধ্যে হাসি খুশিও জেনেছে ব্যাপারটা। রুহিও ইতিমধ্যে চলে এসেছে মায়ের কাছে। এখানে এসে সবটা শুনে গম্ভীর মুখভঙ্গিতে মায়ের পাশে দাঁড়ালো। মাকে ভরসা দিয়ে বলল, বিকেলে খবর শুনে হাসি খুশি দুই বোন আসলো। এসেই নেহা সিদ্দিকীকে খুশি গমগমে কণ্ঠে বলল, কাজটা একদম ঠিক করেননি আপনি। ভুল যখন করেই ফেলেছি, ভালোই ভালোই চুপচাপ বাচ্চাটা নষ্ট করে ফেলুন। একে তো বাবা দ্বিতীয় বিয়ের জন্য লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে আমাদের, এটা নিয়ে কম কথা শুনিনি আমরা। এখন আবার এই বয়সে বাচ্চা। আপনি আমাদের রেপুটেশনের কথা ভাবলেন না একবার? আপনি বুঝতে পারছেন এটার জন্য শ্বশুরবাড়িতে কতটা অপদস্থ লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হবে আমাদের? আর বাবা তুমিও, একটা ভুলের জন্য আমরা আজ মা হারা, নেক্সট টাইম আবারও একই ভুল। মেয়ের এহেন কথায় লজ্জায় মাথা নিচু করে ফেলল সাফাত। তার মুখে কোনো কথাই নেই। সবটা শুনে নেহা সিদ্দিকী শক্ত মুখে বলল, অসম্ভব, এই বাচ্চা নষ্ট করার প্রশ্নই আসে না। আমার ব্যক্তিগত সিদ্ধান্ত তুমি চাপিয়ে দেওয়ার কে? আমি তোমাদের সব কিছু মেনে নেই বলে আমার দুর্বল ভেবো না তোমরা। আমি আমার বাচ্চা দুনিয়াতে আনবো, দেখি কে কী করতে পারে। পাশ থেকে হাসি খিঁকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ আনবেনই তো। আপনার মায়ের আমার মায়ের সংসারে ভাগিদার না হলে সারা জীবন আপনি মাতব্বরি করবেন কি করে? এই জন্যই লোকে বলে, সৎ মা কখনো আপন হয় না। হা হা। আপনি কি আর আমাদের ভালো চাইবেন? যা শুনে নেহা সিদ্দিকী মুচকি হেসে বলল, মেয়েরা তোমরা বড় অকৃতজ্ঞ। এতক্ষণ চুপচাপ এদের কথা শুনছিল রুহি। এবার মুখ খুলল সে। মায়ের একটি হাত
আলগোছে জড়িয়ে ধরে বলল, আমি অবাক হচ্ছি তোমাদের মানসিকতা কতটা নিচু। মাতৃত্বের মতো একটা পবিত্র জিনিসকে তোমরা কতটা বিশ্রীভাবে উপস্থাপন করছো। ছি, হোক বয়স, তবুও মাতৃত্ব অসম্ভব রকমের সুন্দর। মাতৃত্ব একটা মেয়ের পূর্ণতা। মাতৃত্ব সৃষ্টিকর্তার দেওয়া বিশেষ রহমত। মা হওয়ার মতো আনন্দ পৃথিবীতে সকল আনন্দকে হার মানায়। আচ্ছা, মা হওয়ার বিষয়টা তোমাদের কাছে লজ্জাজনক? বাচ্চা বড় হয়ে গেলে পুনরায় একজন নারী পুরুষ মা বাবা হতে পারবে না। এটা কোন সংবিধানে বলা হয়েছে? কই, আজ অবধি এমন ধরাবাঁধা নিয়ম তো কোথায় দেখিনি। বলো তো, বাচ্চা হওয়ার পিছনে মানুষের কি হাত আছে? আবার বাচ্চা না হওয়ার ক্ষেত্রেও কি আমাদের কোনো হাত আছে? কই, নেই তো। যদি থাকতো তাহলে পৃথিবীতে কোনো নারী নিঃসন্তান থাকতো না। সৃষ্টিকর্তা কাকে কোন বয়সে সন্তান দান করবে এটা একান্তই তার ব্যাপার। যে জিনিস স্বয়ং সৃষ্টিকর্তাকে দিয়ে থাকেন তাকে নষ্ট করার মতো দুঃসাহস তোমরা কি করে দেখাও? তোমাদের কলিজা কাঁপে না? একটা জীবন অকালে বিনাশ করার মতো পাপ আর দুটো নেই। এই পাপের সাথে জড়ানো প্রত্যেকটা মানুষকে সৃষ্টিকর্তার নিকট জবাবদিহি করতে হবে। তবুও জেনে শুনে তোমরা কেন এই পাপটাকে প্রাধান্য দিচ্ছ? এটাই কি আমাদের বর্তমান উন্নত শিক্ষা? এই যে এত এত অনৈতিক কাজ করছো তোমরা, এতে তোমাদের রেপুটেশন যায় না? কই, যায় না তো। আর একজন বয়স্ক নরনারীর মা বাবা হলেই তোমাদের রেপুটেশন যাবে? হা হা। তোমরা এই সমাজের কথা চিন্তা করছো? আচ্ছা, একটু বলবে এই সমাজ আসলে কিসে খুশি হয়? জাস্ট কিসে? আমি তো দেখি এই সমাজের সব কিছুতেই সমস্যা। এই ধরো, একটা মানুষ ভালো থাকছে, এটা নিয়েও তাদের সমস্যা। একটা মানুষ অসহায় পড়ে কষ্ট করছে, এটা নিয়েও সমস্যা। যে সমাজ আমাদের নিয়ে ভাবে না, আমরা কেন তাদের কথা চিন্তা করে এত এত বিসর্জন দেব? হোয়াই? সমাজ সমাজ সমাজ, আমরা যে সব কাজ সমাজের দোহাই দিই, এই সমাজটা আসলে কি? এই সমাজ যে এত কথা বলে আমাদের, আচ্ছা ওদের কি আলাদা বাকশক্তি রয়েছে? এই সমাজ কাদের নিয়ে গঠিত? এই সমাজে কারা বাস করছে? তোমরা, আমরা মানুষেরাই তো বাস করছি। সব কিছু তো মানুষরাই বলছে। তাহলে আমরা মানুষেরাই যদি নিজেদের পাল্টে ফেলি, দৃষ্টিভঙ্গি বদলে ফেলি, তবেই তো সমস্যার সমাধান বেরিয়ে আসবে। অন্যায়কে অন্যায়, পাপকে পাপ, ভুলকে ভুল বলার মতো সৎ সাহস যাদের নেই, এরা না কি আবার শিক্ষিত? এরা আবার রেপুটেশন? লম্বা লম্বা কথা থামলো রুহি। পুরো ঘর জুড়ে নিস্তব্ধতা, কারোর মুখে কোনো শব্দ নেই। মেয়ে তার কতটা বড় হয়ে গেছে, আনন্দে কাঁদছে মা। রুহি একবার সবার দিকে দৃষ্টি বুলিয়ে পুনরায় সাফার চেয়ারম্যানের উদ্দেশ্যে বলল, আপনার কাছ থেকে এমনটা আশা করিনি আঙ্কেল। আপনারও উচিত ছিল আপনার স্ত্রীকে সাপোর্ট করা। কী আর বলবো আঙ্কেল, আপনাদের থেকে কী বা আশা করব? আপনারা খুনি। আপনার প্রথম স্ত্রী খুনি আপনি, আপনারা। উনি মারা যায়নি, বরং আপনারা কৌশলে খুন করেছেন একটা অনাগত শিশুকে। আপনাদের মানসিকতা এতটা নিচু জানলে আমি আমার মাকে কখনো এখানে পাঠাতাম না। আমার মায়ের গর্ভের সন্তান নিয়ে তোমাদের যখন এতই সমস্যা, চিন্তা করো না আপুরা, আমি আমার মাকে আমার সাথেই নিয়ে যাব। আমি আমার মাকে আমার সাথে রাখবো, তাকে পুরোপুরি সাপোর্ট করব। আমি নিজে তার যত্ন করব। বলতে বলতে নিজের মাকে জড়িয়ে ধরল রুহি। মায়ের কপালে চুমু খেলো, ভরসা দিল। এই মা রুহি মেয়েটার ভয়ঙ্কর কিছু সত্য কথা শুনে কেঁপে উঠল। প্রত্যেকটা মানুষের আপন সত্তা। মস্তিষ্ক সচল হলো, ফুঁপিয়ে কেঁদে কেঁদে উঠে হাসি খুশি। তারা কি এভাবে ভেবেছে কখনো? কখনো বুঝেছিল তার মাকে? কেউ তো তার মাকে বোঝেনি। উল্টো কতটা না কথা শুনিয়েছে মানুষটাকে। নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে সবাই মিলে। আজ যদি রুহির মতো তারাও তার মায়ের পাশে দাঁড়াতো, ভরসা দিত, আজ তারা মাহারা হতো না। তাদের মাও বেঁচে থাকতো একটা নিষ্পাপ প্রাণ। সমাপ্ত। গল্পটি এখানেই সমাপ্ত হলো। ভালো লাগলে একটা শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করে দিও। ধন্যবাদ। ভালো থাকবেন।